লেখিকা শর্মিষ্ঠা রায়ের কড়ি কাঠ। তুমি তাড়াতাড়ি করে ময়দাটা মাখো, এক্ষুনি তিথি এসে পড়বে। দুর্গা দিদিকে এই কথা বলেই ত্রিধা বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দা তো নয়, একটা ছোট ছাদের সমান, হরেক রকমের ফুল গাছ, কৃত্রিম ঘাস দিয়ে বানানো একটা সুন্দর বাগানের মতো। দেখাশোনা করবার জন্য একটি নয়, দুটো মালি। ত্রিধার স্বামী উজান একজন আইএএস। উপছে পড়া সম্পদ আর সচ্ছলতার আতিশয্যে মাঝে মাঝে ত্রিধার দম বন্ধ হয়ে আসে। দুখানা রাঁধুনি, বাড়ি ভর্তি চাকর বাকর, দুটো বাঘের মতো অ্যালসেশিয়ান, কনভেন্টে পড়া দুটো অতি আধুনিক দুর্বিনীত ছেলে মেয়ে, আর রাশভারী স্বামী। এই নিয়েই আপাত সুখের সম্ভারে ভরা বছর 40-এর ত্রিধার সংসার। এছাড়াও সরকারি গাড়ি, বিরাট বাংলো আর হাজার সুযোগ সুবিধা। কেরানি বাবার টানাটানির সংসারে দুঃখ কষ্টে বড় হওয়া স্বল্প শিক্ষিত ত্রিধা যেন এ সংসারে বড্ড বেমানান। শ্বশুরবাড়িতে প্রথম দিন পা দিয়েই ত্রিধা সেটা ভালো করে বুঝে গিয়েছিল। ত্রিধা কোনোভাবে উজানের যোগ্য ছিল না। শুধুমাত্র ত্রিধার রূপ আর ঘরোয়া শান্ত স্বভাব ত্রিধাকে রাজরানী করে দিল। যদিও এটা ত্রিধার নয়, তার বাবা মায়ের মত। ত্রিধার নিজস্ব কোনো মত নেই, কোনো দিনই ছিল না। ছোটবেলা থেকে ত্রিধা একটু বেশি পরিমাণে শান্ত, প্রয়োজনের অতিরিক্ত। এই শান্ত স্বভাব, সহ্য শক্তি আর সব কিছু মেনে নেওয়ার অদ্ভুত ক্ষমতাই বোধহয় আজও ত্রিধাকে এই বাড়িতে টিকিয়ে রেখেছে। উজানের সাথে ত্রিধার আজ পর্যন্ত কখনো ঝগড়া হয়নি, কথা কাটাকাটিও নয়। এর কারণ ত্রিধার ওই মানিয়ে নেওয়ার ক্ষমতা। ত্রিধার বিশেষ কোনো চাহিদাও নেই, আসলে কখনো তৈরিই হয়নি। বাপের বাড়িতে বাবার মেটানোর ক্ষমতা ছিল না, আর শ্বশুর বাড়িতে চাহিদার অতিরিক্ত সবটাই পেয়ে যাওয়া। চাহিদা শুধু একটাই ছিল, ছবি আঁকা। সুন্দর সুন্দর ছবি আঁকতে পারত ত্রিধা, সুন্দর পোর্ট্রেট। ভোর অথবা সন্ধ্যার আকাশ অনায়াসে খাতার পাতায় নামিয়ে আনতে পারত, কিংবা তারা ভরা রাতের আকাশ অথবা একটা বর্ষার দিন। সবাই প্রশংসা করত সেই ছবির, এমনকি তার প্রতি উদাসীন উজানও। নাকুচু তিথি আর ঋষি, ত্রিধার 2 সন্তান, যারা মায়ের কোনো গুণই দেখতে পেত না আর সব কাজের খুঁত ধরত, তারাও ত্রিধার আঁকা ছবির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। আজ বাড়িতে বিশাল পার্টি। উজানের সব বন্ধু বান্ধব, সরকারি উচ্চপদস্থ অফিসারেরা তাদের পরিবার সমেত আসবেন। এরকম হয় মাঝে মাঝে রবিবার দেখে। সমাজের উঁচুতলার লোকজন সব। ত্রিধা ওদের সামনে কেমন যেন আড়ষ্ট হয়ে থাকে। ও এসবের মধ্যে বড্ড বেমানান। উজান বিরক্ত হয়, বলে, এতদিনেও তোমার অভ্যেস হলো না? বাইরে না বেরিয়ে বাড়িতে বসে বসে ছবি আঁকলে এমনই হয়। কেমন যেন বুড়িয়ে গেছো তুমি। আমার কলিগদের বউদের দেখো, ফুরফুরে প্রজাপতির মতো চেহারা সব। সারাদিন পার্লারে পড়ে থাকে, প্যাগের পর প্যাগ উড়িয়ে দেয়। আর তুমি বাড়ি বসে খেয়ে খেয়ে গোল ফুটবল হয়ে গেছো, সব সময় শুধু শাড়ি। এখনো মদের গন্ধে তোমার বমি পায়। তোমায় নিয়ে সবাই হাসাহাসি করে, জানো তুমি? করুক, তাতে ত্রিধার কিচ্ছু যায় আসে না। ও মরে গেলেও কখনো মিসেস বোস কি মিসেস ব্যানার্জির মতো হতে পারবে না। ত্রিধা তো ওরকম হতেও চায়নি কখনো। ও মায়ের মতো করে সংসার করতে চেয়েছিল। মাসের শেষে টানাটানির সংসার, এত সুখ, এত প্রাচুর্য ও তো সত্যি কখনো চায়নি। ছেলেপুলে আর স্বামী নিয়ে একটা সাধারণ সংসার হলেই তো ওর চলে যেত। ও গৃহকর্ত্রী হতে চেয়েছিল, যে গৃহের সর্বত্র ওরই ছোঁয়া থাকবে। সারাদিন আঁচল কোমরে গুজে সুন্দর করে নিজে হাতে সংসার করবে। শুধু একটা ঠিকে কাজের লোক হলেই তো ওর বেশ চলে যেত। সারা বাড়ি ভর্তি এত ঝি চাকর, লোক লস্কর কি প্রয়োজন ছিল? সারাদিন তো ওর কোনো কাজই নেই। এক এক সময় মনে হয় ত্রিধা যেন এ বাড়ির অতিথি। এই সংসার যত না ওর, তার চেয়ে অনেক বেশি ওই কাজের লোকগুলোর। ও যেন এ বাড়িতে বাড়তি। ত্রিধা এ বাড়ি থেকে চলে গেলেও বিশেষ কোনো অসুবিধা হবে না। ছেলেমেয়েরাও কাজের লোকের থেকে মায়ের খুঁত ধরতে বেশি অভ্যস্ত। মায়ের কাছে দুদণ্ড বসবারও সময় নেই ওদের। বন্ধু বান্ধব, টিউটর, প্রজেক্ট আর মোবাইল, এতেই সব সময় ব্যস্ত ওরা।
ত্রিধার খুব ইচ্ছা করে ওদের মাথায় হাত বুলিয়ে দিতে, যেমন ত্রিধার মা ওদের মাথায় হাত বুলিয়ে দিত। ত্রিধা কেমন যখন তখন মায়ের কোমর জড়িয়ে কোলে মুখ গুজে শুয়ে পড়ত। কই, ওরা তো তেমন করে কখনো শোয় না। খুব ছোট থেকে উজান ওদের আলাদা ঘরে শোয়া পছন্দ করত। বলতো মা বাবার সাথে এক ঘরে শোয়া সে নাকি খুব অসভ্যতা। বিদেশে নাকি একটু বড় হলেই বাচ্চাদের আলাদা করে দেওয়া হয়। বাচ্চারা সব সময় বাবা মাকে জাপটে ধরে ঘ্যান ঘ্যান করে না, গভর্নেন্সের কাছে মানুষ হয়, এটিকেটস ম্যানার্স শেখে, নিজেদের মতো করে বড় হয়। ওদের পেছনে খিটখিট করা ছাড়ো। ত্রিধা জানে এ বাড়িতে ঘরের অভাব নেই, টাকা পয়সার অভাব নেই। অভাব যদি কিছুর থাকে সে এই বাড়ির মানুষগুলোর মধ্যেকার পারস্পরিক বন্ধনের। বাচ্চাদের সাথে ত্রিধার যে সুতোর টান তা যেন কবেই ছিঁড়ে গেছে। ওরা ওর গায়ে গায়ে থাকে না, আশেপাশে ঘুরে বায়না করে না, আচমকা জড়িয়ে ধরে না। ওর গায়ের সেই মা মা গন্ধটাও যেন কবেই হারিয়ে গেছে। ত্রিধার মায়ের গায়ে যেটা সব সময় লেগে থাকতো। ত্রিধার মাঝে মাঝে মনে হয় এটাকে কি সংসার বলে? এখানে শুধুই এক ছাদের নিচে একসাথে কতগুলো মানুষ বাস করে, যারা প্রত্যেকে এক একটা আলাদা দ্বীপের বাসিন্দা। আর এই প্রত্যেকটা দ্বীপ একটা আর একটার থেকে অতল জলরাশি দিয়ে বিচ্ছিন্ন। এখানে কেউ কারোর কথা শুনতে পায় না, কেউ কারোর ব্যথা অনুভব করতে পারে না, কাউকে মনের কথা খুলে বলা যায় না। এখানে আবেগের কোনো স্থান নেই, সবার অনুভূতি মরে গেছে। কেউ কাউকে জড়িয়ে ধরে কাঁদে না, কেউ প্রাণ খুলে হাসে না। এগুলো নাকি ব্যাড ম্যানার্স। এই সংসারে যন্ত্রের নিয়মে দিন রাত হয়, সবাই ঘড়ির কাঁটা মেপে চলে। সাধারণ মানুষের সাথে এরা কেউ মেশে না। উজান মনে করে টাকা দিয়ে সব সম্পর্ক টিকিয়ে রাখা যায়, তাই ত্রিধার বাপের বাড়িতে নিয়ম করে টাকা পাঠায়। কিন্তু ইচ্ছামতো বাপের বাড়ি যাওয়ার অনুমতি পায় না ত্রিধা। ওর নিম্ন মধ্যবিত্ত রিটায়ার্ড বাবা আর মা বড়লোক জামাইয়ের টাকা পেয়েই খুশি। মেয়েকে দেখার ইচ্ছাও হয় না কখনো। কত সুখে আছে ত্রিধা, প্রাচুর্যে ঐশ্বর্যে টইটুম্বুর, শুধু ভালোবাসাটাই যা নেই। বেঁচে থাকতে ওটার আর কি দরকার? ওটা তো একটা ফালতু অনুভূতি। তাদের মতো ঘরে কটা মেয়ের এত ভালো বিয়ে হয়? সত্যি মা, তুমিও তোমার ত্রিধাকে এতটুকু বুঝলে না। ত্রিধা কি কখনো সম্পদ প্রাচুর্য চেয়েছিল? ও তো চেয়েছিল শুধু একজন সরল সাধারণ স্বামী, যার মধ্যে মানুষের সব গুণ থাকবে, যে যন্ত্র হবে না, যার মন থাকবে। ত্রিধা তো এমন একটা সংসার চেয়েছিল যেখানে রাগ অভিমান ঝগড়া অশান্তি সব কিছুই থাকবে, অভাব অনটনও থাকবে, কিন্তু সে সম্পর্কের মধ্যে কোথাও জোর থাকবে, অধিকারও থাকবে। সে সম্পর্কে ঢেউয়ের ওঠা পড়া থাকবে। হয়তোবা স্বামী স্ত্রীর ঝগড়ায় বাড়িতে কাকচিল বসবে না, কিন্তু ভালোবাসা, বিশ্বাস আর আদরে প্রতিটা রাত কাবার হয়ে যাবে। সে সংসারে ত্রিধার অস্তিত্ব থাকবে পুরোপুরি। সেখানে কেউ তাকে মোমের পুতুল করে সাজিয়ে রাখবে না। এখন প্রায় রাত 12টা। পার্টি এখন দুর্দান্ত জমে উঠেছে। মদের নেশায় সবাই মোটামুটি আউট, মানে আউট অফ কন্ট্রোল। হাসি আর হই হুল্লোড়। ত্রিধা এইমাত্র উজানের নজর এড়িয়ে নিচের হল থেকে দোতলার শোবার ঘরে উঠে এসেছে। ছেলেমেয়ের ঘরে উকি দিল ত্রিধা। দুজনের আলাদা দুটো ঘরে নীল রাত বাতি জ্বলছে। ওরা হয়তো ঘুমিয়ে পড়েছে। একটু সাবধানে ছেলের ঘরে ঢোকে ত্রিধা। ছেলেটা অকাতরে ঘুমোচ্ছে। ওর মাত্র ক্লাস 4, মাত্র 5 বছর বয়সেই ওর আলাদা শোয়ার ব্যবস্থা করে দিয়েছে উজান। প্রথম ঋষি খুব কাঁদত। ত্রিধা ওর সাথে খানিকক্ষণ থেকে ওকে ঘুম পাড়িয়ে নিজের ঘরে ফিরে যেত। মাঝরাতে ঋষি ঘুম ভেঙে উঠে মা মা করে চিৎকার করলেও ত্রিধাকে ওর ঘরে যেতে দিত না উজান। বলতো, ওকে মানুষ হতে দাও ত্রিধা, সারা জীবন যে তুমি ওকে আগলে রাখবে না এটা ওকে বুঝতে দাও, না হলে ওরই ক্ষতি।
কিন্তু উজানকে কে বোঝাবে যে সারা রাত ছেলে কোকিয়ে কাঁদলে মায়ের ঘুম আসে না। তবু এভাবে আস্তে আস্তে ঋষি একা শুতে শিখে গেল। এভাবে মা ছাড়া বাঁচতেও শিখে গেছে ছেলেটা, ঠিক ওর বাবার মতো কঠোর নির্মম। তাই মা ছুলে বিরক্ত হয়, একটু গায়ে হাত দিলেই হাত সরিয়ে দেয়, বলে প্লিজ মম যাও, আমার অনেক হোমওয়ার্ক বাকি। খুব জোরে এসিটা চলছে, কেমন শীত শীত করছে ত্রিধার। এসি টেম্পারেচার একটু বাড়িয়ে ছেলের গায়ে একটা হালকা চাদর দিয়ে দেয় ত্রিধা। ঋষির ঘর থেকে বার হয়ে তিথির ঘরের দিকে এগোয় ত্রিধা। নিচ থেকে এখনো টুংটাং গ্লাস আর প্লেট চামচের আওয়াজ আসছে। এখন রাত প্রায় 12:20। কখন সব শেষ হবে কে জানে। বাইরে লনে গাড়ির সারি, কাজের লোকেরাও সবাই নিচে ওদের সেবায় ব্যস্ত। তিথির ঘরে ঢোকে ত্রিধা। তিথি এখনো জেগে। মোবাইলের হালকা আলোয় তিথির মুখে আলো আধারি অস্পষ্টতা। ত্রিধার পায়ের শব্দে চমকে ওঠে তিথি। তুমি এখনো ঘুমোওনি? এ বাড়িতে পেটের ছেলে মেয়েকেও তুই বলা যায় না। উজানের কড়া হুকুম ভীষণ রকমের অভদ্র শোনায়। তিথির এখন ক্লাস 10। এই 16-17 বছর বয়সটা খুব বিপজ্জনক ত্রিধা জানে। একদিন তো এই বয়সটা ত্রিধাও পার করে এসেছে। ত্রিধা ধীর পায়ে এসে তিথির খাটের একটা পাশে বসে। তিথি বিরক্ত হয়, বেশ ঝাঁঝালো গলায় বলে, প্লিজ মম যাও, জানো তো এখন অনলাইনে অনেক কাজ থাকে। এত রাতে? ভ্রুকুচকে জিজ্ঞাসা করে ত্রিধা। সো হোয়াট, তুমি কি সব বোঝো নাকি? ত্রিধা ফিরে আসে নিজের ঘরে। বড় ক্লান্ত লাগছে, বড় বেশি ক্লান্ত লাগে আজকাল। কোথায় যাবে ত্রিধা? ওর বাচ্চাগুলো কেন এত নির্মম, এত স্বার্থপর? ওরা তো ওরই নিজের রক্তের তৈরি, তবু কেন? মাকে খুব মনে পড়ছে ত্রিধার। আর পারছি না মা, আর যে পারছি না। শোয়ার ঘরে লাগোয়া বারান্দায় এসে দাঁড়ায় ত্রিধা। বারান্দার আলো জ্বালে না। একটু আগেই বোধহয় বৃষ্টি হয়েছে। নিচে লনের ঘাসগুলো ভেজা, আলো পড়ে চকচক করছে। লনে ভর্তি গাড়ি আর আকাশ ভর্তি তারা। মাঝখানে যে ত্রিধার কি কাজ, ত্রিধা আজও বুঝল না। ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ত্রিধা। আঁচলের পিনটা খুলে আঁচলটা একটু আলগা করে দেয়। ঠান্ডা ভিজে ভিজে একটা হাওয়া দিচ্ছে, বেশ লাগছে ত্রিধার। হঠাৎ ভীষণ জোরে চমকে ওঠে ত্রিধা। ওর পিঠ কাটা ব্লাউজের খোলা অংশে কে যেন হাত রেখেছে। কি ভীষণ উষ্ণ হাতটা। ও মা গো! বুকের ভেতরটা ধক করে ওঠে ত্রিধার। এই অন্ধকার বারান্দায় কি ঘাপটি মেরেছিল? আরে আরে, ভয় পেলেন নাকি মিসেস মিত্র? ত্রিধা চমকে পেছনে ফেরে। একজন পুরুষ। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না। ত্রিধা দ্রুত পায়ে গিয়ে বারান্দার আলো জ্বালে। মিস্টার অর্ক ব্যানার্জি, উজানের কলিগ। কি ব্যাপার মিস্টার ব্যানার্জি, আপনি এখানে কেন? মিসেস মিত্র, আসা কি বারণ নাকি? মিস্টার ব্যানার্জির সারা গায়ে মদের গন্ধ। ত্রিধার গা গোলাচ্ছে। ত্রিধা লক্ষ্য করল মিস্টার ব্যানার্জি ঠিক করে দাঁড়াতেও পারছেন না। কথাও বেশ জড়ানো, নেশা ভালোই চড়ছে। আপনি এখানে এলেন কি করে? ত্রিধা কৌতূহল নিয়ে প্রশ্ন করে। মিস্টার ব্যানার্জি ডান হাতে তর্জনী দিয়ে বারান্দার বাদিকটা দেখান। ত্রিধা এবার বুঝতে পারে যে বারান্দার বাদিকে যে ঘোরানো লোহার সিঁড়ি আছে ওটা বেয়েই ওপরে উঠে এসেছেন অর্ক। ত্রিধা একটু গম্ভীর হয়ে বলে, আপনি এখন নিচে যান, অনেক রাত হয়ে গেছে, আমি এখন ঘুমোবো। ভয়ে ত্রিধার গলা তখন কাঁপছে। অর্ক জড়ানো গলায় বলেন, কেন ত্রিধা, আমি কি তোমার সাথে একটু গল্প করতে পারি না? তুমি জানো না আজ তোমাকে কত সুন্দর লাগছে। ত্রিধা ভয়ে বেশ কিছু পা পিছিয়ে যায়। আর অর্ক বেসামাল পায়ে একটু একটু করে তার দিকে এগোতে থাকে। এবার রীতিমতো ভয় পেয়ে যায় ত্রিধা। খোলা বারান্দা থেকে ঝুঁকে আপ্রাণ চিৎকার করতে থাকে, উজান, উজান, কোথায় তুমি? একবার ওপরে এসো, এক্ষুনি। উজান, উজান, ত্রিধা আপ্রাণ চেঁচাচ্ছে। অর্ক ব্যানার্জি এবার একটু থতমত খেয়ে গেলেন যেন। জড়ানো গলায় ত্রিধাকে শান্ত করবার চেষ্টা করতে লাগলেন। আরে ম্যাডাম, কি হলো আপনার? উজানকে কেন ডাকাডাকি করছেন অযথা? ও বেচারা তো ব্যস্ত আছে নিচে। কথা বলতে বলতে অর্ক যতই ত্রিধার কাছে এগিয়ে আসে, ত্রিধা ততই জোরে চেঁচাতে থাকে। আসলে মদ আর মাতাল এই দুটোতে ত্রিধার খুব ঘৃণা। উজানের পার্টিতে যদিও মদ চলে, কিন্তু সে শুধুমাত্রই অতিথি অভাগ্যতদের জন্য। উজান নিজে কখনো মদ খায় না। এদিকে ত্রিধা চেঁচামেচিতে তিথি উঠে এসে দাঁড়িয়েছে বারান্দায়। ঋষিও ঘুম চোখে উঠে এসে কিছু না বুঝতে পেরে মায়ের দিকে তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে। তিথিও ঠিক বুঝতে পারে না ব্যাপারটা। ও ঘোরানো লোহার সিঁড়ির মুখে দাঁড়িয়ে উজানকে ডাকতে থাকে, বাপি, একবার ওপরে উঠে এসো প্লিজ, দেখো মম কেমন করছে।
কিছুক্ষণ বাদে উজান হন্তদন্ত হয়ে ওপরে উঠে আসে। তার পেছনে বাড়ির কাজের লোকেরা আর উজানের কিছু বন্ধু বান্ধব। অর্ক ব্যানার্জি ততক্ষণে ভ্যাবাচাকা খেয়ে বারান্দার টাঙিয়ে রাখা দোলনায় বসে পড়েছেন আর পকেট থেকে রুমাল বার করে ঘন ঘন ঘাম মুছে চলেছেন। উজান হাঁপাতে হাঁপাতে ওপরে উঠে তিথিকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তিথি, কি ব্যাপার? তিথি একটু কাঁদো কাঁদো স্বরে বলে, ঠিক বুঝতে পারছি না বাপি। ত্রিধা ততক্ষণে দৌড়ে উজানের কাছে চলে এসেছে। দেখো উজান, মিস্টার ব্যানার্জি। ত্রিধা দোলনার দিকে অঙ্গুলে নির্দেশ করে। উজান অবাক হয়ে ত্রিধার দিকে তাকিয়ে আছে। দোলনার দিকে একবার তাকিয়ে শান্ত স্বরে ত্রিধাকে বলে, হ্যাঁ অর্ক, তো কি হয়েছে? আমি তোমার কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না ত্রিধা, একটু ক্লিয়ার করে বলবে প্লিজ? ত্রিধার গলা তখনও কাঁপছে, কোনো রকমে বলতে থাকে, জানো উজান, উনি চুপি চুপি অন্ধকারে ওপরে উঠে এসেছেন। ত্রিধাকে কথার মাঝে থামিয়ে দিয়ে উজান বলে, চুপি চুপি তো নয়, নিচে অত লোকের মাঝখানে অর্কর খুব সাফোকেটিং লাগছিল, তাই আমি ওকে বললাম ঘোরানো সিঁড়ি দিয়ে একটু দোতলার বারান্দায় চলে আসতে, কারণ লনে তো প্রচুর গাড়ি আর বসবারও তেমন কোনো জায়গা নেই। তাতে তুমি এত রিয়াক্ট কেন করছো? উজানের কথায় ত্রিধা খানিকটা হক চকিয়ে যায়, তারপর ধীরে সুস্থে বলে, কিন্তু উনি। এবার মাঝপথেই ত্রিধাকে থামিয়ে দেয় অর্ক। কিন্তু কি ম্যাডাম? আরে ভাই উজান, আমি তোমার বউয়ের সাথে শুধু একটু কথা বলতে গিয়েছিলাম, তাতেই উনি ভূত দেখার মতো এমন চিৎকার করলেন, আমি তো পুরো ভয় পেয়ে গেছি ভাই। ভাবলাম কি এমন অন্যায় করে ফেলেছি রে বাবা। অর্কর কথা শেষ হতে ত্রিধা চিৎকার করে ওঠে, অসভ্যতা করেছেন আপনি আমার সাথে, আমাকে অপমানজনক কথা বলেছেন। অর্কর নেশা যেন ছুটে গেছে, পুরো ঝগড়া করার মুডে এসে ত্রিধার দিকে কয়েক পা এগিয়ে যায়। কি অসভ্যতা করেছি আমি আপনার সাথে ম্যাডাম? উজানের দিকে তাকিয়ে অর্ক বলে, তোমার বউ কি সাইকো নাকি? আমার মনে হয় কোনো ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত ইমিডিয়েট। তোমার ডক্টর চৌধুরীকে মনে আছে? ওনার সাথে একবার কনসাল্ট করে দেখতে পারো। ত্রিধা কিছু একটা বলতে গিয়েছিল, উজান ওকে ধমকে থামিয়ে দেয়। তুমি কি পাগল হয়ে গেছো ত্রিধা? কেন শুধু শুধু সিন করছো? ত্রিধাকে ধরে অল্প ঝাঁকুনি দেয় উজান। ঝাঁকুনির ফলে ত্রিধার পিন খোলা শাড়ির আঁচল বেশ খানিকটা নেমে আসে। ত্রিধার সেদিকে খেয়াল নেই, ওর চোখে তখন জল ছলছল করছে। উজানের এমন রূপ এই প্রথম দেখল ত্রিধা। ত্রিধাকে এতটা উতলা হতে দেখে উজানও আজ বেশ অবাক। অবাক ওখানে উপস্থিত সমস্ত লোকজন, এমনকি তিথি আর ঋষিও। ওরা বুঝতে পারছে না মায়ের আজ কি হলো। শুধু অর্ক ব্যানার্জির ঠোঁটে হালকা জয়ের হাসি। ত্রিধার বুক থেকে আঁচল সরে গেছে, চোখের জল গাল বেয়ে গড়িয়ে এসেছে। উজান ওকে হালকা ধাক্কা দেয়, যাও ঘরে গিয়ে নিজেকে সামলাও, এখানে দাঁড়িয়ে আর সার্কাস করো না। ত্রিধার সম্বিত ফেরে, আঁচল ঠিক করেও ছেলের ঘরে যায়। ঘড়িতে তখন প্রায় রাত 1:30। একে একে লনে রাখা গাড়িগুলো যেতে শুরু করেছে। ঋষি খাটের ওপরে বসে আছে, চোখে মুখে হাজার জিজ্ঞাসা। ত্রিধা ওকে জড়িয়ে ধরে বলে, আমাকে আজ রাতে তোর কাছে একটু শুতে দিবি বাবা? ঋষি ত্রিধার চোখের জল মুছিয়ে দিয়ে বলে, কেঁদো না মম, তুমি আজ আমার কাছেই শুয়ে পড়ো। ঋষির কথা শুনে ত্রিধা ওকে জড়িয়ে আরও কাঁদতে থাকে। সেই রাতে ত্রিধার শাড়ি পাল্টায় না, রাত পোশাকও পরে না, কোনো রকমে ছেলের পাশে গুটিয়ে শুয়ে পড়ে। আজ কতদিন পরে ত্রিধা ছেলের পাশে শুয়েছে। খুব ভালো লাগে ত্রিধার। ঋষির গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়। ঋষি আরও খানিকটা সরে আসে মায়ের কাছে। ত্রিধা চোখ বন্ধ করে ভাবে, উজান ওর কথা বিশ্বাস করল না, বিশ্বাস করল ওই মাতালটার কথা। কি করলে ভালো হতো? ওই মাতালটার অসভ্যতা চুপচাপ মেনে নিলে, নাকি দোতলার বারান্দা থেকে নিচে ঝাঁপ দিলে? ত্রিধা জানে না। সেই রাতে আর ভালো করে ঘুমোতে পারল না ত্রিধা। খুব ভোরে উঠে পড়ল, তখনও সবাই ঘুমোচ্ছে। ত্রিধা ঘুম থেকে উঠেই হিরুদাকে ফোন করল। হিরুদা ওদের খুব পুরনো ড্রাইভার, ত্রিধাকে মেয়ের মতোই স্নেহ করেন। ত্রিধা হিরুদাকে ফোন করে ডেকে পাঠালো, বলল সকাল 10টার পর একবার আসতে। 10টার পরপরই উজান বেরিয়ে যায় তার নীল বাতিওয়ালা গাড়ি করে। গলির মুখটা খুঁড়ে রেখেছে, একে খুব সরু গলি, গাড়ি ঢোকানো খুব মুশকিল। তাতে আবার বৃষ্টি হয়ে কাদায় চাকা বসে যাওয়ার সম্ভাবনাও প্রবল, তাই গাড়িটা গলির মুখেই ছেড়ে দিতে হলো। শাড়িটা বেশ খানিকটা তুলে কাদা বাঁচিয়ে খুব সাবধানে ত্রিধা বাপের বাড়ির সামনে এসে দাঁড়ালো। ত্রিধাদের উত্তর কলকাতার এই অতি পুরনো বাড়িতে বেল নেই। 2-3 বার কড়া নেড়েও কোনো সাড়া না পেয়ে ত্রিধা মামা করে ডাকতে থাকে। ত্রিধার বাবা এসে দরজা খুলে দেন। অনেকদিন পর মেয়েকে দেখে ত্রিধার বাবার মুখ চোখ উজ্জ্বল হয়ে ওঠে। ত্রিধার মনে হয় বাবা আগের চেয়ে আরও অনেকটা রোগা হয়ে গেছে। মা কোথায় বাবা?
তুমি কেমন আছো? শরীর কি তোমার খারাপ? একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেলে ত্রিধা। না, আমি ঠিকই আছি। তোর মুখটা এমন শুকিয়ে গেছে কেন মা? তুই ভালো আছিস তো? আছি। এ কথা বলে ত্রিধা ভেতরের ঘরে যায়। ত্রিধার মা রান্নাঘরে আনাজপাতি নিয়ে কাটতে বসেছিলেন। মেয়ের গলা পেয়ে চমকে ওঠেন। কিরে তুই? এত সকালে সবকিছু ঠিক আছে তো? কেন মা, কিছু না হলে বুঝি আসতে নেই? না না, তা কেন, আসলে চিন্তা হয় তো। আমার জন্য তোমাদের আর অত চিন্তা করতে হবে না। আমি খুব ভালো আছি, খুব সুখে। অঢেল টাকা থাকলে মানুষ যেমন সুখে থাকে ঠিক তেমনি সুখে। দুঃখকে আমি এই বাড়িতে রেখে দিয়ে চলে গেছি মা, 19 বছর আগে। এমন করে কথা বলছিস কেন ত্রিধা? ভয়ে আমার বুক কেঁপে উঠছে। কি হয়েছে মা? আমি তো তোকে খুব ভালো করে চিনি ত্রিধা। আমি যে তোর মা। আমাকে বল, কি হয়েছে তোর? চল ঘরে গিয়ে বসি। চা খাবি একটু? চা খাবো, ভীষণ মাথা ধরেছে। কাল রাতে ভালো করে ঘুম হয়নি। ওমা, সে কি, কেন? কিছু না, এমনি। ঠিক আছে, তুই ঘরে যা, আমি চা নিয়ে যাচ্ছি। ত্রিধা শোবার ঘরে গিয়ে বসে। বড় মলিন, অগোছালো হয়ে আছে ঘরখানা, দারিদ্র্যের চিহ্ন সর্বত্র। ত্রিধা খাটে শুয়ে পড়ে। এত মলিনতা তবু বড় ভালো লাগে। পুরনো বাড়ি, নোনা ধরা দেওয়াল, ফেটে যাওয়া মেঝে, মলিন আসবাব, তবু কত আপন। এখানে ত্রিধাকে ভয়ে ভয়ে থাকতে হয় না, মেপে মেপে কথা বলতে হয় না, নিজেকে লুকিয়ে রাখতে হয় না, কোনো মুখোশ পরতেও হয় না। এখানে যে মানুষগুলো থাকে তাদের চেয়ে বেশি আপন আর তার কেউ নেই। ত্রিধা নিশ্চিন্তে চোখ বন্ধ করে। আচমকা মায়ের ডাকে তন্দ্রা ভাঙে তার। মায়ের হাতে চায়ের কাপ, ডিশে 2টো বিস্কুটও। মায়ের শাড়ির আঁচলের একদিকটা ছেঁড়া, ব্লাউজটাও খুব পুরনো রংচটা। ত্রিধা উঠে বসে, মায়ের হাত থেকে চায়ের কাপটা নেয়। পাশে কখন বাবাও এসে বসেছে টের পায়নি। ছেলে মেয়ে দুটোকে আনলি না? মা জিজ্ঞাসা করে। ওরা এখানে একদম আসতে চায় না মা, জানোই তো। কতদিন ওদের দেখিনি। তুই যে হঠাৎ এলি, উজান জানে? না, কিছু বলিনি। ও বেরিয়ে যাওয়ার পর আমি বের হয়েছি। সে কি রে, উজান পরে জানতে পারলে অশান্তি হবে না তো? এখন সব সয়ে গেছে মা, সব সয়ে যায়। আর তো কোনো উপায় নেই। শুধু নিজের মনে বলতে থাকে, উজানের সাথে আমার কখনো ঝগড়া হয় না। চিৎকার চেঁচামেচি কিছুই না, শুধু কথা বন্ধ হয়ে যায়। সবকিছু নীরব হয়ে যায় আরও বেশি। সেই ভয়াবহ নীরবতা, সে যে কি অসহ্য, কি দমচাপা, তোমাদের কি করে বোঝাই বলো তো? তোর বাবার ওষুধগুলো এ মাসে এখনো কেনা হয়নি। কিছু যদি দিতিস। আহা, থাক না ওসব কথা। ত্রিধার বাবা বাধা দেয়। বলছি কি আর সাধে, আমার কি আর অন্য উপায় আছে? মা আঁচলে চোখ মোছে। ত্রিধারও চোখে জল আসে। ব্যাগ থেকে বেশ কতগুলো 500 টাকার নোট বের করে মায়ের হাতে দেয় আর মনে মনে বলে, মা গো, আমাকে যে তোমরা চারিদিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছ, আমার যে আর কোথাও পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। যারা আমার রক্তে তৈরি আর যাদের রক্তে আমি তৈরি, এই 4টি মুখের যে বড় মায়া মা। যদি তোমার হাতে তুলে দেওয়া ওই টাকা কটা আমার নিজের রোজগার করা হতো, তবে বোধহয় অনেক বেশি শান্তি পেতাম। এ জীবনে আমার আর কিছুই করা হলো না, না নিজের জন্য আর না তোমাদের জন্য। আমি নামহীন, গোত্রহীন, অস্তিত্বহীন রয়ে গেলাম এ পৃথিবীতে। যে যখন খুশি আমায় 2 পায়ে মারিয়ে দিয়ে চলে যাবে, আমার কিছুই করবার থাকবে না। আমাকে আমার যোগ্যতার বেশি দেওয়া হয়েছে। এই করুণ্যের কাছে, এই মহানুভবতার কাছে আমি চিরদিনের জন্য বিক্রি হয়ে গেছি। চিরজীবনের জন্য আমৃত্যু। তোমরা কেউ তা বুঝলে না, কখনো বুঝবে না। বাপের বাড়ি ছেড়ে গলির মুখে এসে আবার গাড়িতে ওঠে ত্রিধা। গাড়ি চলতে শুরু করবার ঠিক আগেই শুনতে পায় কে যেন তার নাম ধরে ডাকছে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখে একজন বয়স্ক ভদ্রলোক তার গাড়ির দিকে এগিয়ে আসছেন। প্রথমে ত্রিধা চিনতে পারে না ভদ্রলোককে। একটু বেশি কাছে আসতেই ঠিক চিনে নেয় অলোক মামাকে। অলোক মামা সদা হাস্যময় একজন খুব খোলা মনের মানুষ। সম্পর্কে ত্রিধার মায়ের পিস্তুত দাদা। থাকেন এই অঞ্চলেই। ত্রিধার বিয়েতে নিমন্ত্রিত ছিলেন। অলোক মামার সাথে ত্রিধার সেই শেষ দেখা, সেই 19 বছর আগে। এই অলোক মামার কাছে ত্রিধার আঁকার হাতে খড়ি। যা কিছু শেখা অলোক মামার কাছেই। অলোক মামা দুর্দান্ত চিত্রশিল্পী, চিত্রকলাই তার পেশা, নেশা আর ভালোবাসাও। এত বছর বাদে এভাবে আবার মামার সাথে দেখা হয়ে যাবে ত্রিধা ভাবেনি কখনো। মামা একেবারে গাড়ির কাছে এসে বলেন, দেখলি তো, ঠিক চিনতে পেরেছি। চল, আজ আর ছাড়ছি না তোকে, আমার বাড়িতে চল। তোকে একটা দারুণ জিনিস দেখাবো, আমার নতুন স্টুডিও। দুপুরে খেয়ে তবে যাবি। তোর মামিমা খুব খুশি হবে।
মামার মুখে সে আগের মতোই একমুখ হাসি। অলোক মামা বয়সী প্রায় ত্রিধার বাবার বয়সী, কিন্তু বয়স মানুষটাকে এতটুকুও পাল্টে দিতে পারেনি। চেহারায় এতটুকু মলিনতা নেই, বিমর্ষভাব লেশ মাত্র নেই কোথাও। অথচ ত্রিধার বাবা একই বয়সী হয়েও কতটা ভেঙে গেছেন, যেন নিঃশেষ হয়ে যাচ্ছেন প্রতিটা মুহূর্তে। বোধহয় মামা শিল্পী বলেই এখনও এত ভালো আছেন। যে কোনো শিল্প বা সাহিত্যের তো এটাই ম্যাজিক, মানুষকে বাঁচিয়ে রাখে তো শিল্পই। ত্রিধা অলোক মামাকে গাড়িতে তুলে নেয়। অলোক মামা নিঃসন্তান, ত্রিধাকে মেয়ের মতোই স্নেহ করেন। ত্রিধা অলোক মামাকে বলে, তোমার বাড়ি তো যাব, কিন্তু দুপুরে খাওয়াটা আজ আর হবে না, বাড়ি ফিরতেই হবে, ছেলে মেয়ে স্কুল থেকে ফিরবে। তুমি কিন্তু একেবারে বুড়ো হয়ে গেছো মামা। সে তো শরীরে রে, মনে কিন্তু একেবারে 18 বছর, বলে মামা খুব হাসতে থাকেন, একেবারে হা হা করে। ত্রিধার খুব ভালো লাগে, এমন মানুষের সংস্পর্শে এলে খারাপ মনও ভালো হয়ে যায় নিমেষে। মনে হয় যেন পৃথিবীতে দুঃখ কষ্ট বলে কিছুই নেই। মামা বললেন, ত্রিধা তুই কিন্তু খুব মোটা হয়েছিস, একেবারে গিন্নি মা। তারপরে নিচু গলায় বললেন, না রে, তুই তো আমার মা। জানিস, অনেক ছোটবেলায় তো মাকে হারিয়েছি। তুই যখন জন্মালি তোর মাকে বলেছিলাম, দেখ ছন্দা, তোর কোলে আমার মা আবার ফিরে এসেছে। সেই থেকেই তুই আমার মা হয়ে গেছিস, আর সেই সাথে মেয়েও। তোর মায়ের সাথে অনেকদিন দেখা করা হয়নি, যাব একদিন। হ্যাঁ রে ত্রিধা, তুই এখনো আঁকিস রে? খুব কম মামা, মাঝে মাঝে। ত্রিধা বলে, আঁকা ছাড়িস না মা, শিল্পই তো শিল্পীর প্রাণ। মামিমার সাথে দেখা হলো ত্রিধার, খুব খুশি হলেন। মামিমার শরীর অনেকটাই ভেঙে গেছে। কত বছর পরে অলোক মামার বাড়িতে এলো ত্রিধা। সেই আসতো অল্প বয়সে আঁকা শিখতে। পুরনো আমলের বাড়ি, তবে খুব মেনটেন করা হয়। পরিপাটি গোছানো, বোঝাই যায় যে একজন শিল্পীর বাড়ি। বড় বড় ঘর, আলো হাওয়া ভরা, উঁচু ছাদ আর কড়ি কাঠ। অলোক মামার স্টুডিওটা দেখবার মতো, বিশাল বড় ঘর, বড় বড় জানলা, সারা দেওয়াল জুড়ে অজস্র অয়েল পেন্টিং। অলোক মামার সারা জীবনের সম্পদ। আর আছে নানা রকমের রং তুলি, ইজেল, ক্যানভাস আর কিচিরমিচির পাখির ডাক। ত্রিধা অবাক হয়, অলোক মামাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মামা, এত পাখির ডাক কোথা থেকে আসছে? অলোক মামার ওপরে হাত তুলে দেখান, ওই দেখ মা, কড়ি কাঠ, ওইখানে ওদের বাসা। খড়কুটো জোগাড় করে একটু একটু করে বানায়। শিল্পী তো ওরাও, নিখুঁত কারিগর। প্রকৃতির কাছে দেখা শিল্পে, প্রকৃতি এদের শিক্ষয়িত্রী। আমি শিল্পী হয়ে ওদের কি করে তাড়াই? কড়িকাঠ তো ছাদকে ধরে রাখে, কড়িকাঠগুলোই তো এবারের অবলম্বন, আর তাতেই ওদের নিশ্চিন্ত আশ্রয়। তাই রেখে দিলাম ওদের। আশ্রয় হারা করব কেমন করে? তাহলে যে আমার মাথাতে ওই কড়িকাঠ ভেঙে পড়বে রে মা। মামা জানো, তোমার এই স্টুডিও দেখে আমার আবার আঁকতে ইচ্ছা করছে। ত্রিধা বলে, চলে আসবি আমার কাছে, তোর যখন ইচ্ছা চলে আসবি। তুই আর আমি মিলে নতুন নতুন ছবি আঁকবো, জীবনের সব সাদা কালো রং দিয়ে ভরে দেব। আমার ছবির কত প্রদর্শনী হয়, কত লোক আসে, কত প্রশংসা করে। তোর আঁকারও প্রদর্শনী হবে, আমি সব ব্যবস্থা করে দেব। আসবি তো? পার্টির রাতের সেই অপ্রীতিকর ঘটনার পর থেকে প্রায় 1 মাস হয়ে গেল উজান আর ত্রিধার সাথে কথা বলে না। ছেলেমেয়েরাও কেমন যেন চুপচাপ। ওরাও ওদের মাকে একটু এড়িয়ে চলে আজকাল। কাজে লোকেরাও দরকার ছাড়া ত্রিধার সাথে আর কথা বলে না। মাঝে মাঝে ত্রিধার মনে হয় এই এত বড় বিশাল বাড়িটা ওকে গিলে খেয়ে ফেলবে। এখানে একমাত্র ত্রিধাই যেন বেমানান আর অকাম্য। তার ছেলেমেয়ের কাছেও তার এতটুকু মূল্য নেই। যে যার মতো করে সময় কাটাচ্ছে, তাদের মূল্যবান সময় ত্রিধার জন্য নষ্ট করবার মতো বাড়তি সময় তাদের কাছে নেই। এরই মধ্যে একদিন খুব গোলমাল হয়ে গেল। ঋষির স্কুলের পরীক্ষার রেজাল্ট খুব একটা ভালো হলো না। উজানকে ঋষির স্কুলের প্রিন্সিপাল ডেকে পাঠালেন। ঋষি যে ইদানিং পড়াশোনায় বেশ অমনোযোগী হয়ে উঠছে এবং ক্লাসে বেশ দুষ্টুমি করছে, তাও জানাতে ভুললেন না। এর ঠিক 2 দিন পরে তিথির মোবাইলে অশ্লীল কিছু মেসেজ পাওয়া গেল, আর এও জানা গেল যে তিথি পাড়ারই একটা বখাটে ছেলের সাথে অন্যরকম সম্পর্কে জড়িয়েছে। এই সমস্ত কিছু নিয়ে বাড়িতে ভয়ানক একটা অশান্তির পরিবেশ তৈরি হয়। উজান এই সমস্ত কিছুর জন্য ত্রিধাকেই দায়ী করে। তার বক্তব্য, ত্রিধা তার ছেলেমেয়েদের দেখাশোনার মায়ের সঠিক কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে। উজান ত্রিধাকে যা নয় তাই বলতে থাকে, এমনকি ত্রিধার বংশমর্যাদা আর বাপের বাড়ির আর্থিক সামর্থ্য নিয়েও কথা শোনাতে ছাড়ে না। একই ত্রিধার পক্ষে দিনের পর দিন এই সমস্ত কিছু সহ্য করা বড় কঠিন হয়ে পড়ছিল। আর আজ যখন সবকিছু চরমে ওঠে, ত্রিধা আর নিতে পারে না। একদিন খুব ভোরে অন্ধকার থাকতেই এক কাপড়ে প্রায় কপরদক শূন্য অবস্থায় ত্রিধা বাড়ি থেকে বার হয়ে যায়।
আশ্রয়হীন নিরাপত্তাহীন ত্রিধা এই বিশাল পৃথিবীতে কোথায় যাবে জানে না। তবু কেন তার মনে হচ্ছিল ওই সুবিশাল বাংলো, ওই সমৃদ্ধির সংসারের চেয়ে পথও বোধহয় অনেক ভালো। ত্রিধা লক্ষ্যহীনভাবে হাঁটতেই থাকে। একসময় বেলা বাড়ে, বাড়ি থেকে বার হয় না বলে ত্রিধা রাস্তাঘাটও ভালো করে চেনে না। খিদের জ্বালায় একসময় রাস্তার কল থেকে জল খায়, তারপর একটা পার্কের বেঞ্চিতে বসেই থাকে ঘন্টার পর ঘন্টা। ত্রিধা জানে না সে কি করবে, কোথায় যাবে। ও জানি ওর বাবা মা ওকে রাখতে চাইবে না। একে তাদের সামর্থ্য নেই, তার ওপর সমাজের ভয়। একবার আত্মহত্যার কথাও ভাবে ত্রিধা। মনে হয় আর বেঁচে থেকে কি লাভ, অসম্মানের জীবন প্রতিনিয়ত যাপন করবার চেয়ে মৃত্যুও ভালো। তার নিজের লোকেরাও তো তাকে আর চায় না। তাই ঠিক করে নেয় ত্রিধা আত্মহত্যাই করবে সে। পার্কের বেঞ্চে বসে এই ৭-৫ ভাবতে ভাবতে খেয়াল করেনি যে কখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। ত্রিধা বেঞ্চ ছেড়ে উঠতে যাবে, এমন সময় কাঁধে কারোর স্পর্শ পেয়ে চমকে ওঠে। পেছনে ফিরে যাকে দেখে সে ত্রিধার খুব ভালো বান্ধবী অপরাজিতা, যাকে ত্রিধা আদর করে অপা বলে ডাকত। অপার চোখে মুখে অপার বিস্ময়। ও কিছুতেই বুঝতে পারে না যে ত্রিধা এখানে এইভাবে কেন বসে আছে। ত্রিধা অপাকে দেখে হাউ হাউ করে কেঁদে ওঠে। অপা ত্রিধাকে জড়িয়ে ধরে, ত্রিধার কাছে বসে সব ঘটনা মন দিয়ে শোনে। অপরাজিতার চোখেও জল আসে। অপার সাথে গাড়ি ছিল, ত্রিধা বলে, আমাকে একটা জায়গায় একটু পৌঁছে দিবি অপা? অলোক মামা দরজা খুলে একেবারে অবাক হয়ে যান। ত্রিধা কোনো প্রশ্নের জবাব দেবার মতো অবস্থায় ছিল না। অপা অলোক মামাকে সমস্তটা বুঝিয়ে বলে। ত্রিধা অনুরোধ করে যেন তার বাবা মাকে এইসব কিছু না জানানো হয়। তারা জানতে পারলে আবার ত্রিধাকে ওই বাড়িতেই হয়তো ফিরে যেতে হবে। ত্রিধা আর ও বাড়িতে কখনো ফিরতে চায় না। ত্রিধার এই বিপর্যস্ত অবস্থা দেখে অলোক মামা খুব দুঃখ পান আর তার সাথে ভীষণ চিন্তায় পড়ে যান। কি করবেন, ঠিক কি করা উচিত বুঝতেও পারেন না। এই মুহূর্তে ত্রিধার কিছু খাওয়া খুব দরকার, আর দরকার একটা লম্বা ঘুম। অলোক মামা, মামিমা আর কাজের লোককে ডেকে খাবারের ব্যবস্থা করতে বলেন। ত্রিধা বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে মামিমার একটা কাঁচা শাড়ি পরে নেয়। পেট ভরে খেয়ে ক্লান্ত ত্রিধা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। খুব ভোরে ত্রিধার ঘুম ভাঙল। শরীরটা একদমই ভালো লাগছে না, মাথাটা বড্ড ভার হয়ে আছে। ত্রিধা পাশ ফিরে দেখল মামিমা পাশে শুয়ে আছেন। ত্রিধা মামিমার দিকে ফিরে শুল। মামিমা তন্দ্রাচ্ছন্ন ছিলেন। ত্রিধার মাথায় হাত রেখে বললেন, এখন কেমন আছিস মা? কাল রাতে খুব জ্বর ছিল তোর, কোনো হুঁশ ছিল না। এত কিসের কষ্ট তোর মা? এত ভালো ঘরে তোর বিয়ে হয়েছে, এত ভালো বর, ছেলে মেয়ে ভরা সংসার, কি এত দুঃখ মা গো? কে তোকে এত কাঁদালো মা? এত স্নেহের স্পর্শে ত্রিধার বুক তোলপাড় করা সমুদ্র দুচোখ উতলে বের হয়ে এলো যেন। মামিমাকে জড়িয়ে ধরে ত্রিধা হাউ হাউ করে কেঁদে উঠল। ত্রিধার মনে হলো তার বুকের মাঝখানে অনন্ত মরুভূমির আদি গন্ত হাহাকার। কোথাও এক ফোঁটা জল নেই, একটুও শান্তি নেই, নেই নেই নেই। ত্রিধার জীবনে আর কিচ্ছু নেই। রাত দিন, সময়, কাজ, আনন্দ, গান কিছুই না। কেউ তাকে ভালোবাসে না। তার আর বেঁচে থাকার আর কোনো মানে নেই। বেলা বাড়লে ত্রিধা স্নান করে অল্প একটু জল খাবার খেলো। মামা বললেন, আয় তোকে একবার স্টুডিও থেকে ঘুরিয়ে নিয়ে আসি। স্টুডিওতে রবি ঠাকুরের একটা দারুণ সুন্দর পোর্ট্রেট, অলোক মামার নিজের হাতে আঁকা। মামা বললেন, ত্রিধা একবার এই ছবিটার দিকে তাকিয়ে দেখ গুরুদেবের চোখের দিকে। ওখানে কি অপার শান্তি, অসীম ধৈর্য, কি অপরিসীম ক্ষমা লুকিয়ে আছে দেখ একবার মা। আর সবার ওপরে এই মাটির পৃথিবীর প্রতি অফুরন্ত ভালোবাসা। তুই তো এই মাটিরই মেয়ে, রবীন্দ্রনাথের দেশের মাটির, যে মাটিকে রবীন্দ্রনাথ প্রণাম জানিয়েছেন বারবার। তুই তো সেই মাটিরই মেয়ে, কেন কাঁদবি তুই? মাটিকে কখনো কাঁদতে দেখেছিস? সব সহ্য করে সে। বিনিময় কি পায়? কিছুই না। মাটির দুঃখেই তাই আকাশ থেকে বৃষ্টি পড়ে রে। মামা বলেন, দাঁড়া তোকে একটা জিনিস দেখাই। চিনিস এই বইটা? গীতবিতান। এটা তোর কাছে রাখ। জানিস মা, এই বইটা আমার কাছে গীতার থেকে কম কিছু না। যখন তোর খুব কষ্ট হবে, রাগ হবে অথবা অভিমান, তখন এই বইয়ের পাতার উল্টে দেখিস, যে পাতাটা তোর সামনে পাবি পড়ে দেখিস, সব প্রশ্নের জবাব পেয়ে যাবি। ত্রিধা অলোক মামার হাত দুটো ধরে বলে, মামা আমি আবার আঁকতে চাই,
আমি বাঁচতে চাই মামা, আমি বাঁচতে চাই। অলোক মামা ত্রিধাকে বলেন, আঁকতে তো তোকে হবেই মা, ওটাই যে তোর ধর্ম। এগিয়ে চল ত্রিধা, পেছনে আর তাকাস না। মা সরস্বতীর ছবি ছুঁয়ে ত্রিধা প্রতিজ্ঞা করে, দু চোখে তার জলের ধারা। ত্রিধা বলে, মা, আমি নিজেকে তোমার পায়ে সমর্পণ করলাম, তুমি আমাকে গ্রহণ করো। আমি তোমার পূজা করে এই জীবন কাটিয়ে দিতে চাই। অলোক মামা তখন জোরে জোরে সরস্বতীর স্তবক করছেন। এখন ত্রিধার দিনের অনেকটা সময় অলোক মামার স্টুডিওতেই কাটে। আঁকায় মগ্ন হয়ে আছে ত্রিধা, বলা যায় ডুবে আছে একেবারে। বাইরের জগৎ, সময় অথবা দিন রাতের হিসেব কিছুই থাকে না আর তার। অপূর্ব সব চিত্রকলার স্রষ্টা সে, ছবি যেন কথা বলে। অলোক মামা ভাবেন, এভাবেই শান্তিতে থাকুক মেয়েটা, সব সংকীর্ণতা, নীচতা, ঘৃণা আর হিংসা থেকে অনেক দূরে ধ্যান মগ্ন হয়ে থাকুক। মা সরস্বতীর একটা অপূর্ব ছবি এঁকেছে ত্রিধা। গুরুমুগ্ধ হয়ে যান শিষ্যার নিষ্ঠায়, বলেন, এ যে আমার সৃষ্টির চেয়েও অনেক উচ্চ মানের ত্রিধা। মা সরস্বতী স্বয়ং তোর তুলিতে বাস করেন, ঈশ্বর তোর মঙ্গল করুন। ত্রিধার চোখে আনন্দে জল আসে, বোধহয় এতদিনে তার জীবন সার্থক হলো। ত্রিধার হঠাৎ অন্তর্ধানে উজান একেবারে ভেঙে পড়ছে। উজান কখনো স্বপ্নেও ভাবেনি যে ত্রিধা বাড়ি থেকে এভাবে চলে যেতে পারে। উজান মনে মনে রোজ নিজেকে দোষ দেয় ত্রিধার প্রতি তার উদাসীনতার অবহেলাকে। উজান বড় বেশি ব্যস্ত থেকেছে তার কাজ আর নিজেকে নিয়ে। ত্রিধার ভালো লাগা, মন্দ লাগা, ইচ্ছা অনিচ্ছাকে কখনো গুরুত্ব দেয়নি, দেওয়ার প্রয়োজন আছে বলেও ভাবেনি। সেই ত্রিধাই এখন তাকে দিন রাত ভাবাচ্ছে। ভালো করে খেতে পারে না উজান, ঘুমোয় না, শুধু ভাবে ত্রিধার কথাই। সমস্ত জায়গায় খোঁজ করেছে উজান, যেখানে যেখানে করা সম্ভব। ত্রিধার বাপের বাড়িতেও গিয়েছে, সেখানে বসে ত্রিধার বাবা মায়ের সাথে এ বিষয়ে আলোচনাও করেছে, কিন্তু তারাও তো কোনো খোঁজ দিতে পারেননি। থানায় নিখোঁজ ডায়েরি করেছে, কিন্তু সেখান থেকেও কোনো খবর আসেনি এখনো। কর্পূরের মতো কোথায় উবে গেল মেয়েটা। উজান কোনো তল পায় না, শুধু মনে মনে বলে, ফিরে এসো ত্রিধা, আর কখনো তোমাকে কোনো অবহেলা করব না। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। তিথি আর ঋষিরও খুব মন খারাপ। মম ছাড়া পুরো বাড়ি ফাঁকা লাগে। তিথির এখন মনে হয়, কেন মমের কথা শুনতাম না, কেন অবজ্ঞা করতাম, কেন সব সময় মমের থেকে দূরে দূরে থাকতাম, নিজেদের জগতে কেন এত ব্যস্ত থাকতাম, কেন একবারও ভাবিনি যে মমের সময় কাটে কি করে সারাদিন, কেন একবারও জানতে চাইনি মম কি চায়। আচ্ছা, কখনো কি মায়ের জন্মদিনটাও মনে রেখেছি? মা মা বলে অকারণে ডেকেছি কখনো, কখনো মাকে জড়িয়ে ধরেছি বলেও তো মনে পড়ে না। তাই তো মম অভিমান করে আমাদের ছেড়ে চলে গেছে। এখন কে ভাঙাবে মায়ের অভিমান, কেই বা ফেরাবে তাকে। উজান এখন রাতে ছেলেমেয়ের কাছেই শোয়ে। ঋষি খুব ভয় পায়, মাঝে মাঝে কোকিয়ে কেঁদে ওঠে। উজানের বুকে মাথা গুজে জিজ্ঞাসা করে, বাপি, মা কি আর কখনো ফিরবে না? উজান বলে, নিশ্চয়ই ফিরবে বাবা, তোমার মা যে রাস্তাঘাটও ভালো করে চেনে না, কোথায় যাবে? আর তোমাদের ছেড়ে কি কখনো থাকতে পারে? থেকেছে কখনো? ঠিক ফিরে আসবে, ফিরতে তো তাকে হবেই, আমার জন্য না হোক তোমাদের জন্য। উজান ঋষির মাথায় হাত বুলিয়ে দেয়। ত্রিধার বাবা মাও রোজ কাঁদেন। কোথায় হারিয়ে গেল মেয়েটা? ছোটবেলা থেকেই তো সবকিছু মেনে নিতে শিখে গেছে ত্রিধা। সব রকম পরিবেশে নিজেকে মানিয়ে নিতে শিখেছে সে। কখনো তো মুখ ফুটে কোনো অভিযোগ করেনি, চাইতেও শেখেনি কিছু। তবে আজ কি হলো? কি এমন অভিমান, কিসের ওপর এত রাগ যে সাজানো সংসার ফেলে হারিয়ে যেতে হলো? বুড়ো বাপ মায়ের মুখটাও কি মনে পড়েনি একবারও? ত্রিধা যে তাদের একমাত্র সন্তান, কি নিয়ে বাঁচবেন তারা? মরে গেলে কে মুখাগ্নি করবে তাদের? মৃত্যুর আগে কি মেয়েটাকে আর কখনো দেখতে পাবেন? এভাবেই দিন কেটে যায় সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, কিন্তু ত্রিধার কোনো খবর মেলে না। ত্রিধা একা খোলা ছাদে দাঁড়িয়ে আছে, একদমই একা। ত্রিধার হঠাৎ মনে হলো ওর কেউ নেই, ওর কিছুই নেই, ওকে কেউ কখনো ভালোবাসেনি।
কেউ কখনো বোঝেনি ছোটবেলা থেকেই ও সকলের সম্পত্তি ছিল। ওর মা বাবা ওকে জড় পদার্থ ভেবেছিল যেখানে খুশি ওকে নামিয়ে দেওয়া যায়। ত্রিধা কি চায় না চায় সেটা ভাববার কোনো দরকারই নেই। মানুষ যে মানুষের মন চায়, অর্থ সম্পত্তি আর মিথ্যা প্রদর্শন চায় না, সেটা কেউ একবারও ভাবেনি। অবহেলা, অসম্মান আর অনাদর একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, কেউ তা ভাবেনি। বিশেষত কাছের মানুষদের অবহেলা। এই জীবন তাকে কি দিল? সবসময় শুধুই সবার সবকিছু মেনে নেওয়া। এক এক সময় মনে হয় ভগবান তার হৃদয়খানা পাথর দিয়ে কেন বানালেন না? তাকে অনুভূতি শূন্য করে দিলেন না কেন? লক্ষ্যহীন, পথহীন, উদ্দেশ্যহীন জীবন, কেবলই অন্ধ মোহ। ত্রিধার মুহূর্তের জন্য মনে হলো এই ছাদ থেকে নিচে ঝাঁপ দেয়। নিজের জন্য কেন কখনো বাঁচতে শেখেনি ত্রিধা? কেন শুধু অন্যের জন্যই বাঁচবে সে? ভিক্ষা পাত্র নিয়ে কেন ভালোবাসা ভিক্ষা করবে সে? কেন কাউকে প্রত্যাখ্যান সেও করতে পারে না? কেন জোর করে বলতে পারে না যে তোমাদের কাউকে আমি চাই না, তোমরা কেউ আমার এতটুকু ভালোবাসা পাওয়ার যোগ্য না, তোমাদের কারোরই কোনো অধিকার নেই আমাকে কাঁদাবার? আমি এবার থেকে আমার শর্তে বাঁচব, কারোর মুখের দিকে তাকিয়ে নয়। মূল্যহীন ব্যর্থ জীবন আমি আর বইব না। হয় সফল হব, আর না হলে নিজেকে শেষ করে দেব। ভাবনার স্রোতে ভেসে অনেক অনেক দূরে চলে গিয়েছিল ত্রিধা। হুঁশ ফিরে এলো মামিমার ডাকে। কি ভাবছিস মা? কেন এত কষ্ট পাচ্ছিস? পুরুষ মানুষের প্রকৃতি ওই রকম, বড় নিষ্ঠুর, বড় উদাস। পাওনাটুকুই বুঝে নিতে জানি শুধু। কোথাও যে কিছু দিতেও হয় তা ওরা কিছুতেই মানতে চাইবে না। আর মেয়েদের প্রকৃতি দেখ, শুধুই কেবল জড়িয়ে বাঁচতে চায়। বোধ, বুদ্ধি, আত্মসম্মান, লজ্জা সবকিছু ভালোবাসার মানুষের পায়ে দিয়ে দেয়। তবুও কাউকে কখনো ছাড়তে পারে না, বলতে পারে না যে চলে যাও, তোমাকে আমি চাই না। ওই যে হৃদয়ের দুর্বলতা, নারীর শিকড়। মাতৃত্ব কি ভীষণ অসহায়। প্রেমিক হোক বা স্বামী, অথবা সন্তান, অথবা পিতা, মেয়েরা যে সকলেরই মা। পুরুষ আর নারীর প্রকৃতি কোথাও মেলে না। তবুও কি অদ্ভুত দেখ, এই দুজনের মিলন ছাড়া সৃষ্টিও সম্ভব নয়। ত্রিধা কেঁদে ফেলে বলে, মামিমা, আমি ওদের কখনোই ভুলতে পারছি না। বুকের ভেতরে যে বারবার হাহাকার উঠছে, মনে হচ্ছে আমি স্বার্থপর, উচ্চাকাঙ্ক্ষী, লোভী। আমি নিজে ভালো থাকবো বলি আমার সংসার ফেলে এখানে পড়ে আছি। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। মামিমা বলেন, শোন ত্রিধা, ওরা যদি তোকে সত্যি ভালোবাসে তবে তোকে ঠিক খুঁজে বার করবেই। তুই তো এই সংসারের মাটি ত্রিধা, তোকে ছাড়া ওরা দাঁড়াবে কোথায়? এখন যেমন আছিস থাক, আমরাও তো তোর বাবা মা। সস্নেহে চুলে হাত বুলিয়ে বলেন, আয় তো মা, আমি তোর চুলটা বেঁধে দিই, গা ধুয়ে আয়, একটা ভালো শাড়ি পর। যেদিন থেকে এখানে এসেছিস নিজের দিকে তাকিয়ে দেখিসনি একবারও। এত রূপ, এই সোনার বরণ একেবারে কালি হয়ে গেছে। ত্রিধা বলে, কার জন্য সাজবো মামিমা? কারোর জন্য নয়, শুধু নিজের জন্য। আজ থেকে তুই শুধু নিজের জন্যই বাঁচবি, আর কারোর কথা চিন্তা করে তোর কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। যারা তোকে চায় না আর ভালোবাসে না, তোরও তাদের আর ভালোবাসবার কোনো দরকার নেই। কঠিন হতে শেখ ত্রিধা, নিষ্ঠুর হতে শেখ, না হলে সারা জগৎ তোকে মারিয়ে দিয়ে চলে যাবে। ত্রিধা, আমাদের কোনো সন্তান নেই। তোর মতো যদি একটা মেয়ে থাকতো তবে আমি তাকে কথাই বলতাম। কয়েকদিন পর অলোক মামা এসে ত্রিধাকে বললেন, ত্রিধার জন্য একটা খুব ভালো খবর আছে। সামনের মাসের প্রথম দিকে ত্রিধার ছবির প্রদর্শনী, সব ব্যবস্থা করা হয়ে গেছে। খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে ত্রিধা, সবাইকে একেবারে তাক লাগিয়ে দিতে হবে। আজকাল ত্রিধার হাতে একটুও সময় নেই। মাঝে মাঝে ক্লান্তি লাগে, অবসাদ আসে, হতাশাও। ত্রিধার মনে হয় এই লড়াই হয়তো আর জেতা হবে না তার। ছেলে মেয়েদের কথা খুব মনে পড়ে, বাবা মায়ের কথাও। অলোক মামা রোজ ত্রিধাকে মানসিক শক্তি জুগিয়ে চলেছেন। বলেন, ইচ্ছা করলে মানুষ কি না পারে। সারা পৃথিবীটা মানুষেরই বসে, তবে তুই কেন পারবি না? এখানে তো তোর কাজে বাধা দেওয়ার কেউ নেই।
কোনো প্রতিকূলতা নেই। আমরা সব রকমভাবেই তোর পাশে আছি। শুধু প্রয়োজন তোর ইচ্ছা শক্তি, একাগ্রতা আর নিষ্ঠা। তুই দুনিয়া জয় করে নিবি মা, আমি তোকে বলছি। অলোক মামার কথায় মনে খুব জোর পায় ত্রিধা। আবার শুরু করে দেয় কাজ দ্বিগুণ আগ্রহে। প্রদর্শনী 2 দিন আগেই সমস্ত কাজ আর্ট গ্যালারিতে চলে যায়। অলোক মামা তদারকিতে সুন্দর করে সাজানো হয় ত্রিধার সব ছবি, কোথাও কোনো খুঁত নেই। বিজ্ঞাপন প্রচারের সমস্ত দায়িত্ব নামিয়ে একটা রঙের কোম্পানিকে দেওয়া হয়। উদ্বোধনের দায়িত্ব নেয় তারা। উজানের সাথে দেখা করবে বলে বিতান অনেকক্ষণ ড্রয়িং রুমে বসে আছে। উজান এই সবে ফিরেছে। বিতান উজানের খুব কাছের বন্ধু, একটা বিখ্যাত রঙের কোম্পানির মালিক। কলকাতায় চিত্রকলা বা স্থাপত্যের যে প্রদর্শনী হয় তাদের অধিকাংশতেই বিতানের কোম্পানি রং ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রেই প্রযোজকও তারাই। এই রকম অনেক প্রদর্শনীরই উদ্বোধন উজানকে দিয়ে করিয়েছে বিতান। আজও এসেছে সেই রকমই একটা চিত্র প্রদর্শনীর উদ্বোধন করাবার ব্যাপারে কথা বলতে। উজান আগে আগে এই সমস্ত জায়গায় যেত, বিশেষ করে ত্রিধার উৎসাহেই। দুজনে গিয়ে পছন্দসই কিছু ছবিও কিনে নিয়ে আসতো। তবে এখন তো ত্রিধাই নেই। বিতান তাই একটু সংশয় আছে উজানের সম্মতির ব্যাপারে। কিছু পরে উজান আসে ড্রয়িং রুমে। কাজের লোক পানীয় আর কিছু খাবার নিয়ে আসে। দুজনের কথা শুরু হয়। প্রথমে স্বাভাবিকভাবে ত্রিধার কথা আসে। ত্রিধার কোনো খোঁজ পাওয়া গেল কিনা জানতে চায় বিতান। প্রায় 6 মাস হয়ে গেল, এখনও ত্রিধার কোনো খোঁজ পাওয়া যায়নি শুনে বিমর্ষ হয়ে যায় বিতান। উজানকে তার আসবার কারণটা জানাতে প্রথমটা রাজি হয়নি উজান। বলে ওই সব জায়গায় গেলেই বড় বেশি করে ত্রিধার কথা মনে পড়ে। একজন আইএস হয়েও নিখোঁজ স্ত্রীকে খুঁজে বার করতে অসমর্থ সে। নিজের ওপর আজকাল বড় ধিক্কার আসে। ত্রিধা বরাবরই খুব শান্ত স্বভাবের মেয়ে আর অন্তর্মুখী, তবে জলের মতোই সহজ। মানুষ হিসেবে বড্ড বেশি ভালো। ভালোবাসায়, যত্নে আর মমতায় এত বছর ধরে সংসারের সবকিছু ছবির মতো সুন্দর করে সাজিয়ে রেখেছিল সে। কিন্তু তার ভেতরেই যে এত অভিমান ছিল কখনো বোঝেনি উজান। আর বোঝেনি বলেই তার নিজের ওপর আজকাল খুব রাগ হয়। মাঝে মাঝে মনে হয় ত্রিধা বেঁচে আছে তো। রাতে অন্ধকারে ছেলে মেয়েকে লুকিয়ে কাঁদে উজান। মনে মনে বলে, কোথায় আছো ত্রিধা, ফিরে এসো প্লিজ। আর তো পারছি না। আজ ত্রিধার নতুন জন্ম হবে। তার আঁকা ছবি কত মানুষ দেখতে আসবেন। কত কত বছরের স্বপ্ন আজ সার্থক হতে চলেছে। অলোক মামা আর মামিমার কাছে চিরঋণী হয়ে থাকবে ত্রিধা। প্রদর্শনীতে যাওয়ার আগে খুব সুন্দর করে সাজলো ত্রিধা। অনেকদিন সেইভাবে সাজতে চেয়েছে। জমকালো শাড়ি গয়নায় নয়, খুব সাধারণ সাজ। একটা সুন্দর লাল ঢাকাই জামদানি আর মুক্তোর গয়না, কোমর ছাড়ানো চুল খোপা করে তাতে জুই আর লাল গোলাপ, কপালে লাল টিপ, মুখে হালকা প্রসাধনী, ব্যাস অপরূপা হয়ে উঠেছে। ত্রিধা নিজেই যেন জীবন্ত পোর্ট্রেট। অলোক মামা অনেক আগেই গ্যালারিতে পৌঁছে গেছেন। মামিমাকে নিয়ে ত্রিধা পৌঁছে শুনল যিনি উদ্বোধন করতে আসছেন তিনি আর 10 মিনিটের মধ্যেই এসে উপস্থিত হবেন। ত্রিধা ঠিক জানে না কে আসবেন। সব ব্যবস্থা অলোক মামাই করেছেন। অলোক মামা ত্রিধার হাতে একটা মোটা রজনীগন্ধার মালা ধরিয়ে দিয়ে বললেন, ত্রিধা, ভদ্রলোক এলেই পরিয়ে দিস। ত্রিধা মালা হাতে অপেক্ষা করছে সেই বিশিষ্ট ভদ্রলোকের যিনি ত্রিধার প্রদর্শনীর উদ্বোধন করবেন। ভদ্রলোক এলেন। এই গাড়ি তো ত্রিধার খুব চেনা। মাথায় নীল বাতি জ্বলছে, এমনকি নাম্বার প্লেটটাও। কে এসেছেন? ত্রিধার আর কোনো সন্দেহ নেই, এ তো উজানই। কিন্তু কি করে, কেন? তাকে তো কেউ একবারও জানালো না। হাত পা কাঁপছে ত্রিধার। মনে হচ্ছে পায়ের নিচে আর এক টুকরো মাটি নেই কোথাও। ত্রিধার নড়াচড়া করবার সামর্থ্য যেন চলে গেছে। উজান এখন ত্রিধার মুখোমুখি। উজানের চোখে বিস্ময়, ত্রিধার চোখে জল। আশেপাশের সবাই অবাক হয়ে গেছে। ত্রিধা কেমন স্থির হয়ে গেছে। ত্রিধাকে দেখে এই মুহূর্তে কন্যাকুমারীর সেই মূর্তি মনে পড়ছে, যে শিবকে বর হিসেবে বরণ করে নেবে বলে আজীবন মালা হাতে দাঁড়িয়েছিল। দাঁড়াতে দাঁড়াতে একসময় পাথর হয়ে গেল। ত্রিধাও যেন আজ সেই রকম পাথর হয়ে গেছে। যে মানুষটার থেকেও পালিয়ে যেতে চায়, সেই মানুষটাই আজ এমন একটা দিনে তার সামনে কেন চলে এলো? একই নিয়তির পরিহাস, নাকি পুরোপুরি সাজানো? আশেপাশে লোকের ডাকে ত্রিধার একটু যেন সম্বিত ফিরে আসে। আশেপাশে অলোক মামাকে কোথাও দেখা যাচ্ছে না। তার কাছে অনেক প্রশ্নের জবাব নেওয়ার আছে।
মালাটা সামনে দাঁড়ানো একটি মেয়ের হাতে দিয়ে ত্রিধা সোজা ভেতরে চলে যায়। বাইরে গুঞ্জন ওঠে, সবাই নানা কথা বলতে থাকে। ত্রিধার মনে হয় এই মুহূর্তে অলোক মামার সাথে দেখা না হলেও পাগল হয়ে যাবে। অলোক মামার সাথে দেখা হয় এক সময়। অলোক মামা ত্রিধাকে কিছু বলতে যান, ত্রিধা কিচ্ছু শুনতে চায় না আর। অলোক মামাকে টানতে টানতে ভেতরের একটা ঘরে নিয়ে যায়, দরজা বন্ধ করে দেয়। ত্রিধার এই আচরণে অলোক মামা ভয় পেয়ে যান। ত্রিধার পুরো শরীর কাঁপছে, কেঁদে কেঁদে চোখের কাজল ঘেটে গেছে, মাথার চুল থেকে মালা খসে পড়েছে। ত্রিধা ভয়ানকভাবে ঘামছে। অলোক মামার মনে হলো এইভাবে বেশিক্ষণ চললে ত্রিধা অসুস্থ হয়ে যাবে। অলোক মামা ত্রিধাকে শান্ত করবার চেষ্টা করেন। ততক্ষণে মামিমাও ছুটে এসেছেন। ত্রিধা অলোক মামার দিকে তাকিয়ে জোরে চিৎকার করে বলে, বলো কেন করলে এমন কাজ? আমাকে একবার জানাবার প্রয়োজন বোধ করলে না তুমি? আমাকে কেন এত ছোট করে দিতে পারলে? তোমার বিবেকে একটুও বাঁধল না? অলোক মামা, আমি যে তোমাকে বিশ্বাস করেছিলাম, এত বড় বিশ্বাসঘাতকতা তোমার মেয়ে হলে করতে পারতে বলো? অলোক মামার কথা বলার শক্তি হারিয়েছেন, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, চোখের কোলে জল টলটল করছে। এগিয়ে এসে ত্রিধার মাথায় হাত রাখলেন, এবার কাঁদছেন। ত্রিধাও কাঁদছে ফুপিয়ে, বলছেন, বড় ভুল হয়ে গেছে মা, আমি তোকে অপমান করতে চাইনি, শুধু তোদের আবার মেলাতে চেয়েছিলাম। আমি বুঝতে পারিনি মা, তোর কোনখানে লাগবে। পুরুষরা কখনো মেয়েদের মন বুঝতে পারবে না রে, আমিও যে পুরুষ। ত্রিধা বলে, তুমি ওকে চলে যেতে বলো, নয়তো আমি এ ঘর থেকে একটা পাও বের হব না। সারাদিন আমি এখানেই আটকে থাকব। অলোক মামা বাইরে গেলেন। কিছুক্ষণ বাদে ফিরে এসে বললেন, ত্রিধা, উজান তোর সাথে একবার কথা বলতে চায়। ত্রিধা চিৎকার করে বলে, কিন্তু আমি ওর সাথে কোনো কথা বলতে চাই না। কিন্তু ততক্ষণে উজান এই ঘরে পৌঁছে গেছে। উজান বলে, ত্রিধা, দয়া করে আমার কয়েকটা কথা শোনো, তারপরেই আমি চলে যাব। তোমায় আর বিরক্ত করব না। বলো, তোমার কি বলার আছে? উজান বলে, ত্রিধা, তুমি বদলে গেছো, তোমাকে আমি চিনতে পারছি না। তুমি বাধ্য করেছো আমাকে বদলে যেতে। মানুষ ভেবেছো কখনো আমাকে? অপমান, অসম্মান আর অবহেলার জীবন দিয়েছো আমাকে। প্রতি মুহূর্তে বুঝিয়ে দিয়েছো যে আমি তোমার যোগ্য না। এমনকি ছেলে মেয়েদেরও আমার থেকে দূরে করে দিয়েছো। ওদের আমি আমার মতো করে মানুষ করতে পারিনি, ছুঁতে পারিনি কখনো। ত্রিধা, আমি তোমাকে ফিরে যাবার জন্য জোর করব না একবারও। তিথি আর ঋষি একটিবার তোমার সাথে দেখা করতে চায়, তুমি কি দেখা করবে? ত্রিধা বলে, তিথি আর ঋষি আমি ছাড়াও অনেক ভালো থাকতে পারে, ওদের মায়ের কোনো প্রয়োজন নেই। মা মানে কি ওরা জানে না, ওদের কখনো জানানোই হয়নি। আমি এতদিন পরে নিজের জীবন নিজেই বাঁচতে শিখেছি, দয়া করে আমাকে বাঁচতে দাও। ত্রিধা দ্রুত পায়ে ওই ঘর ছেড়ে বেরিয়ে আসে, পেছন ফিরে তাকায় না একবারও। অলোক মামা উজানকে বলেন, আমার মনে হয় এই মুহূর্তে তোমার চলে যাওয়াই ভালো। ত্রিধা অনেকদিন পর একটু ভালো আছে। তুমি জানো না ও কতটা বিপর্যস্ত অবস্থায় আমার বাড়ি এসেছিল। এমন হবে জানলে আমি কখনোই তোমাকে এখানে আসতে বলতাম না। উজান আর কোনো কথা না বলে আস্তে আস্তে চলে যায়। অলোক মামাই নিজের হাতে ত্রিধার প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে ত্রিধার প্রত্যেকটা ছবি খুব প্রশংসিত হয়, প্রায় সিংহভাগ ছবি বিক্রি হয়ে যায়। পরের দিন সকালে খবরের কাগজে ত্রিধার ছবির প্রদর্শনী সম্পর্কে একটা রিপোর্টও বের হয়। সকাল থেকে ত্রিধার মনটা আজ খুব ভালো। ত্রিধার বাবা মায়েরও আজ এখানে আসবার কথা। ত্রিধা সকাল থেকেই মামিমার সাথে রান্নাঘরে ব্যস্ত। অলোক মামা বাজার থেকে একটা বিশাল ইলিশ মাছ এনেছেন। ত্রিধার ওপর হুকুম হয়েছে ঝালে ঝোলে অম্বলে জমিয়ে রান্না করতে হবে। ত্রিধাও সকাল থেকে কোমর বেঁধে লেগে পড়েছে। হঠাৎ কাজের মেয়ে রুমা এসে খবর দিল, বাড়ির বাইরে বিশাল গাড়িতে করে কারা সব এসেছে। ত্রিধা দিদিমণির খোঁজ করছে। অলোক মামা চা খাচ্ছিলেন, রুমার কথা শুনে হেসে বললেন, দেখ ত্রিধা, বাড়ি বই তোকে কেউ সম্বর্ধনা দিতে এলো বোধ হয়, হয়তোবা কোনো ভালো কাজের অফার। ত্রিধা হেসে বলে, দেখছি। শাড়িটা ঠিকঠাক করে এলোমেলো চুলটা আঁচড়ে ত্রিধা বাইরে আসে। চেনা গাড়ি, চেনা লোকজন। উজান এসেছে তিথি আর ঋষিকে নিয়ে। ত্রিধাকে দেখে ঋষি দৌড়ে এসে মায়ের কোমর জড়িয়ে ধরে। তিথি খানিকটা সংকোচে একটু দূরে দাঁড়িয়ে থাকে। ত্রিধা কেঁদে ফেলে। ঋষি বলে, মম, এবার তুমি বাড়ি যাবে তো? ত্রিধা কোনো উত্তর দেয় না। তিথি এবার সাহস করে মায়ের কাছে এগিয়ে আসে, বলে,
মম, ফিরে চলো, তোমাকে ছাড়া আর ভালো লাগছে না। উজান দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কখন অলোক মামাও এসে দাঁড়িয়েছেন ত্রিধার পাশে। ত্রিধা নিজেকে সামলে নিয়ে বলে, আমার পক্ষে আর ফিরে যাওয়া সম্ভব নয়। তোমরা তোমাদের বাবার সাথেই ভালো থাকবে। তোমাদের মায়ের জগৎ আলাদা, সেটা তোমাদের সাথে মেলে না। উজান, দয়া করে ওদের নিয়ে চলে যাও, আর কখনো এসো না। উজান বলে, বিশ্বাস করো ত্রিধা, আমি ওদের এখানে আনতে চাইনি, কিন্তু আজ সকালে খবরের কাগজে তোমার প্রদর্শনীর ব্যাপারে যে খবরটা বের হয়েছিল, সেটা দেখে ওরা এমন কান্নাকাটি শুরু করলো যে। উজানের কথা শেষ হয় না। ঋষি কাঁদতে কাঁদতে ত্রিধাকে বলে, মম, এবার থেকে আমরা তোমার সব কথা শুনবো, কোনো দিনও কোনো কথার অবাধ্য হব না। তোমাকে আর একটুও কষ্ট দেব না। ফিরে চলো মম, ফিরে চলো। ত্রিধা জোর করে ঋষির হাত ছাড়িয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। অলোক মামা উজানকে বাচ্চাদের নিয়ে ভেতরে আসতে বলেন, কিন্তু উজান রাজি হয় না। ক্রন্দনরত ঋষিকে জোর করে গাড়িতে তোলে, গাড়ি স্টার্ট দিয়ে দেয়। ত্রিধার যখন খুব কান্না পায়, কষ্ট হয়, তখন ত্রিধা স্টুডিওতে চলে আসে। এখানে একা বসে কাঁদে। স্টুডিওতে ঢুকতে গিয়ে ত্রিধার পায়ে কি যেন ঠেকল। ত্রিধা মাথা নিচু করে দেখে একটা চড়াই পাখির বাচ্চা এখনো ভালো করে ডানাই গজায়নি। সম্ভবত উঠতে গিয়ে কড়িকাঠের বাসা থেকে নিচে পড়ে গেছে। ওপরে মা চড়াইটা ছটফট করছে খুব। ত্রিধা বাচ্চাটাকে খুব সাবধানে হাতের তালুতে তুলে নেয়, জলের বোতল থেকে মুখে একটু জল দেয়। বাচ্চাটা ভয়ে ত্রিধার হাতে তালুতে কাঁপছে থরথর করে। ত্রিধা ঘরের কোণে রাখা বড় মইটা নিয়ে আসে, বাচ্চাটাকে হাতের মুঠোয় নিয়ে খুব সাবধানে কড়ি কাঠে বসিয়ে দেয়। মা চড়ুই পাখিটা বাচ্চাকে ফিরে পেয়ে আনন্দে ডানা ঝাপটাতে থাকে। ত্রিধা আস্তে আস্তে মই বেয়ে নিচে নেমে আসে, তাড়াতাড়ি নিজের ফোনটা হাতে তুলে নেয়। এখনও উজানরা হয়তো খুব বেশি দূরে যায়নি। ত্রিধা জানে ও একবার বললেই উজান ফিরে আসবে, আসবেই। ফোনে কথা বলে এক ছুটে মামিমার কাছে রান্নাঘরে চলে যায় ত্রিধা। মামিমাকে গিয়ে বলে, আর খানিকটা চাল বেশি নিও মামিমা, তোমার জামাই আর নাতি নাতনিরা এবেলা এখানেই খাবে গো। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।